আমাদের পরীক্ষা প্রস্তুতিতে সবচেয়ে বড় যে সমস্যাটি আসে সেটি হলো পরীক্ষা যখন ডে বাই ডে কাছে আসে, আস্তে আস্তে নিজের মনের অজান্তে কিন্তু একটি পরীক্ষার ভীতি ডে বাই ডে, মানে মনে সাহস আছে, সবই পারবো, তারপরও মনে হচ্ছে যে কি জানি কোনো প্রবলেম হবে না তো। এই যে এক ধরনের অনিশ্চয়তা, এই জাতীয় প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করে। তো তোমার প্রবলেমটা কি অনেকটা এরকম? জি স্যার, অনেকটা এরকমই। দেখো, এগুলো অ্যাভয়েড করার একটা ওয়ে যেটা আমি নিজে প্র্যাকটিস করেছি এবং অন্যদেরকেও পরামর্শ দিই, সেটি হলো মনকে বিশ্বাস করাবা। কি বিশ্বাস করাবা? দুই একটা সাবজেক্টের কথা বলতেছি, সবগুলো তো হয়তো মানে আলোচনা নিয়ে আসা সম্ভব না। তুমি মনে করো তোমার এই পদার্থ রসায়ন জীব এই তিনটার মধ্যে যেটা অপেক্ষাকৃত একটু তোমার কাছে সমস্যা মনে হয় সেটি তো রসায়ন। আমি রসায়নটা দিয়েই তোমার এই বিষয়টা আলোচনা নিয়ে এসেছি। তুমি আগে নিজেই নিজেই একটা কল্পনায় একটা ছবি আঁকো, অর্থাৎ তুমি ভাবো যে আমি প্রশ্নকে দেখতে পাচ্ছি। সে প্রশ্নটা কিসের? প্রশ্নটা প্রথমত লিখিত। লিখিত প্রশ্ন 8টা প্রশ্ন আসবে। আগে অধ্যায় ভিত্তিক চিন্তা করো যে কোন কোন অধ্যায় থেকে সম্ভাব্য কয়টা প্রশ্ন আসতে পারে। প্রথমত, যেহেতু তোমার অধ্যায়ের সংখ্যা হলো 8টি, 1 থেকে 7 আর 11, তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে আসলে প্রত্যেকের যে ইয়েতে পড়ে, রেশিওতে পড়ে, তাই একটা করে পড়বে। কিন্তু এখানে যেহেতু 11তম অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, অন্যদিকে প্রথম অধ্যায়ে তেমন কোনো সৃজনশীল নেই, ঠিক এই কারণের জন্য আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেগুলো হলো অটোমেটিক্যালি আমাদের প্রথম অধ্যায়টা বাদ দিতে হচ্ছে এবং ভাবতে হবে যে একাদশ অধ্যায়ে 2টা প্রশ্ন হয়, তাহলে প্রতিটা অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আসার কথা। তাহলে যদি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন হয় তাহলে কি হবে? এবং নিজে নিজে চিন্তা করবো যে এখান থেকে প্রশ্ন হলে তো লেখচিত্র, লেখচিত্রের 3টা ধরন আছে, বাষ্পীভবনের লেখচিত্র, শীতলীকরণ লেখচিত্র, আর একটা কি ঊর্ধ্বপতনের লেখচিত্র। জি স্যার। আচ্ছা, অন্য প্রশ্নগুলোর মধ্যে কি আসতে পারে? ওদের ব্যাপনের হার, ব্যাপন সংক্রান্ত বিষয় নিয়ে জি স্যার। একটা নলের মধ্যে ওই যে অ্যামোনিয়া এবং HCl এর উদাহরণ দেওয়া আছে। জি স্যার, অ্যামোনিয়াম ক্লোরাইডের HCl। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। আমি যেটাই হোক একটা যে আমি মিলাই দিই আর কি। এখন উম, তুমি চিন্তা করবে যে তাহলে এইগুলো যদি করে আসা হয়, পরবর্তীতে আরো প্রায় 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু নিশ্চিন্তে অ্যান্সার করা যায়, এতে কোনো সমস্যা নেই। আমার কথা হলো যে আমি যদি চিন্তা করি যে আমি প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে এটাই, দ্বিতীয় অধ্যায় থেকে বোর মডেল রাদারফোর্ড মডেলের কম্পেয়ারেবল আলোচনা, অথবা রাদারফোর্ড মডেলের ত্রুটিগুলো বোর মডেলে কিভাবে সমাধান হলো, ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক কিছু ব্যতিক্রম প্রশ্ন, অথবা আইসোটোপের অঙ্ক বা স্বাভাবিক পারমাণবিক ভর বের করার অঙ্ক। এই অঙ্ক তো ওখানে আইটেম মাত্র 2-3টা। এইভাবে তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ ওটা না আসে হয়তো অনেক সময় কৌণিক ভরবেগের অঙ্ক আসতে পারে, ঠিক আছে, এখান থেকে তাহলে এই প্রশ্নগুলো। ওকে, তুমি যাও চতুর্থ অধ্যায়ে। কি হতে পারে? মেইন প্রশ্ন 2টা। একটা হলো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান। ঠিক আরেকটা থেকে চিন্তা করো যে এখান থেকে কি আসতে পারে, যে ঘ নম্বরে হয়তো ইলেকট্রন পরমাণুর আকার কেন্দ্রিক আরো কি প্রশ্ন আছে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, সক্রিয়তা, তারপরে হলো ঋণাত্মকতা। কি আমার পয়েন্টগুলো বুঝতে পারছো কি? জি স্যার।
এভাবে তুমি চিন্তা করো যে না এগুলোর মধ্যে তো আসে যাবে। পঞ্চম অধ্যায়ে ভাবো যে এখান থেকে আমার মৌলিক 3টা প্রশ্ন টার্গেটেড আছে। একটি হলো ফার্স্ট আমি যদি বলি ওই যে পানিতে দ্রবীভূত হওয়া, সেকেন্ড হলো কি আয়নিক অথবা সমযোজী বন্ধনের যে বিষয়টি আছে। এভাবে তুমি যখনই চিন্তা করবো তখনই দেখবে তোমার মাথাটা আস্তে আস্তে ক্লিয়ার মনে হচ্ছে, এবং শুয়ে থেকেও তুমি ভাববা যে আমি যা পড়লাম সেটা আমার ঠিক ঠিক মতো মাথার ভিতরে সিরিয়াল হলো কিনা। এভাবে তুমি প্রশ্নের ওপর ক্রমান্বয়ে নিয়ন্ত্রণ নাও, এবং মনে মনে ভাববা এটাই যে কালকেই পরীক্ষা, আজকে তার প্রস্তুতি নিচ্ছি। এটা মনে করলে পড়ার সেরকম মানে গতিও আসবে, এবং এই ধরনের সমস্যা ইনশাল্লাহ কেটে যাবে। তো এই টাইপ রিভিশন যদি তুমি একাধিকবার দিতে পারো তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ অনেক অনেক বেটার হবে, এবং মনের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হবে যে পরীক্ষা ভয় তো নয়, বরং তুমি আর ওয়েট করেছো পরীক্ষা তুমি কবে আসবে। ওকে, যেমন আমরা মেলার জন্য অপেক্ষা করি। যদি বলি যে মেলা কিবারে, বলে শনিবারে। ওরে বাপরে, শনিবারে অনেক দূর তো, এক কেবল যাচ্ছে বলে বুধবার, তারপরে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে শনি। কিন্তু তুমি যদি পরীক্ষার কথা ভাবো যে শনিবার দিন পরীক্ষা আছে, তখন খালি মনে হয় ইস পরীক্ষা এসে গেল। এই যে অনুভূতিগত যে বিষয়টা, এগুলো কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। কি আমার কথা বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তুমি ষষ্ঠ অধ্যায়ে দাও, মৌলের অঙ্ক আছে, স্থূল সংকেত আণবিক সংকেতের অঙ্ক আছে, তোমার তারপরে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক আছে। ওই ওখান থেকে মূলত যে আইটেমস গুলো পরীক্ষায় আসে গ্যারান্টেড আর কি, সেটা হলো মৌলের অংশটা। 1 2 নম্বর হলো তোমার লিমিটিং বিক্রিয়ক, এবং লিমিটিং বিক্রিয়কটা 2 ধরনের হয়ে থাকে। আয়তনের দিক থেকে তুমি দেখো রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আছে যে M1 প্লাস হলো M2 U2। তো আমাদের এখানে যে বিষয়গুলো আসে যে আমরা যখন মানে তোমার ওই স্থূল সংকেত আণবিক সংকেতের বিষয়গুলোতে নিয়ে আসবো। আমি ফিজিক্সের সমস্যা হয়তো ফিজিক্সের জায়গায় ভাববো যে আমি এখানে বল অধ্যায়ে কি ধরনের অঙ্ক আসতে পারে, বা তোমাদের এবার তো গতি অধ্যায়ও আছে, গতি অধ্যায় কি রকম আসতে পারে, যদিও ইন্টারমিডিয়েটে গতিটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক তেমনি তুমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে চিন্তা করো, সেখান থেকে কি আসতে পারে। এভাবে তুমি যদি ক্রমান্বয়ে ভাবতে থাকো যে আমার সম্ভবত এই প্রশ্নগুলোই আসতেছে, এগুলোই আসতেছে, তাহলে আমি কেন ভাববো? আমি রসায়নের সপ্তম অধ্যায় নিয়ে চিন্তা করতে, যে সপ্তম অধ্যায়ে কি আসতে পারে। অবশ্যই মাস্ট বি জারণ বিজারণ এবং লাশ সাথে নীতি থেকে প্রশ্ন আসতেছে। আর একটা কি হতে পারে, ওই যে উপরে বিক্রিয়া দিয়ে নিচে বলা হবে কোন প্রকারের। ছোট ছোট প্রশ্ন কি হতে পারে, আর সেগুলো আমি আমি আমার মোটামুটি সংজ্ঞামূলক অংশ বা বেসিক অংশগুলোর উপর ধারণা রাখবো। এইভাবে তুমি বিষয়গুলো নিয়ে চিন্তা করো, তাহলে তোমার আস্তে আস্তে মনে হবে যে না আমার তো প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষা মেবি আমার 6টা কমন হচ্ছে, আর 6টার মধ্যে আমি অ্যান্সার করব মাত্র 3টা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন দেখো, তুমি এট দ্য সেম টাইম তুমি যদি মানে ওই ফিজিক্স নিয়ে চিন্তা করো, একে বল বল অধ্যায়ের কথা বলতেছিলাম, ঠিক কাজ ক্ষমতা শক্তি অধ্যায় মাত্র 2-3টা টপিকস, কর্মদক্ষতা অথবা হলো কি পরন্ত বস্তু। পড়ন্ত বস্তু। তুমি ইয়েতে দাও, ওই পঞ্চম অধ্যায়ে দাও, ওই যে ডুববে না ভাসবে, অথবা জি স্যার। আর্কিমিডিসের নীতি। সমর্থন করে কিনা, এই 2টা লাইনই তো ঘুরে ফিরে সৃজনশীল হয়। আর গ নম্বর প্রশ্ন কি হয়, বরাবর ঘনত্ব নির্ণয়, প্লবতা নির্ণয়। এই 2টা কোশ্চেন বা এই জাতীয় 2-1টা কোশ্চেন দিয়ে কিন্তু পুরো ইয়েটা মানে করা আছে। বিভিন্ন টাইপ মানে কোথাও আয়তন বের করতে বলছে, কোথাও ভর, কোথাও ঘনত্ব, যেখানে যেরকম মানে বলছে আর কি। তুমি যদি কাজ ক্ষমতা তুমি যদি মানে শব্দ অধ্যায়ে দাও, তাহলে কি আছে, শব্দ অধ্যায়ে কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাত্র 2টা থিম করতে হবে। প্রতিধ্বনি। একটা প্রতিফলন প্রতিধ্বনি নিয়ে, আরেকটি হলো কি শব্দের বেগ নিয়ে, v = f। আমাদের খালি মনে জি রাখতে স্যার। হবে কি জানো, আহ তোমার যে প্রচলিত যে রুলস স্যার তো
গুলো আছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা তো তোমার ওই যে এস ইজ ইকুয়াল টু ভিটির মতো একটা সমীকরণ, ঠিক না? জি স্যার। আর ওই যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডার ওটার আবার মানে তিনটা ইয়ে প্রয়োগ আছে, মাধ্যমে এক হলে কি হয়, জি স্যার, মাধ্যম ভিন্ন হলে, মাধ্যম এক হলে, আর হচ্ছে উৎস ভিন্ন হলে উৎস এক হলে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকলে অঙ্কটা কোন কি প্যাটার্নে করতে হয় ইত্যাদি ইত্যাদি, এইভাবে তোমার বিষয়গুলো সাজাইয়া দেওয়া যায়। আমার কাজ হলো আমি মাথা ঠান্ডা রেখে একের পর এক তুমি যখনই যেটা মনে করবো তখন সাথে সাথে তার মানে কি বলা হয় সূত্র সহ সমস্ত অপশন গুলো মাথার মধ্যে তুলে নিবা যে এইটাই হতে পারে, এটাই হবে। এইভাবে তুমি সব জিনিসগুলো ভাবো। তুমি বায়োলজিতে আসো, বায়োলজিতে একেবারে টফ প্রশ্ন যেটা চতুর্থ অধ্যায়ের, সেটি হয় শ্বসন না হয় সালোক সংশ্লেষণ কেন্দ্রিক একটি জি প্রশ্ন। স্যার। আর তুমি অষ্টম অধ্যায়ে যাও, একবারে টপে আছে তিনটা প্রশ্ন, মানে তোমার কি বলা হয় এটা কিডনির গঠন ছবি সহ অথবা নেফ্রনের জি স্যার, নেফ্রন আর মাঝে মধ্যে ডায়ালাইসিস। মাঝে মধ্যে ডায়ালিসিসটা খুব বেশি আসে না, আর ছোট ছোট প্রশ্নের মধ্যে তোমার কিডনির প্রয়োজনীয়তা থেকে শুরু করে অন্যান্য অপশনগুলো যা আছে সেটি। তো ঠিক একই ওয়েতে তুমি অষ্টম থেকে যদি একাদশে দাও, সেখানে ওই যে পুংগামেটোফাইটস, থ্রিগামেটোফাইটস, তারপরে হলো জি পরাগায়ন, স্যার। স্যার এই নিষেক, বিষয়গুলো তারপর হচ্ছে। এইভাবে তুমি ভাবতে থাকো, দেখো যে অটোমেটিক্যালি তোমার ভিতরে আস্তে 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 পরীক্ষায় ভীত নয়, বরঞ্চ তোমার মন মানসিকতা ওই রকম ভাবে অপেক্ষা করবে যে পরীক্ষার দিনটা মনে হয় তোমার সেই একটা ঈদের দিনের চেয়েও ভিন্ন কোনো দিন মনে হবে, যে মনে হবে যে আমি পরীক্ষা দিলেই তো আমার একটা বিশাল কিছু ভালো কিছু ইনশাল্লাহ আসতে যাচ্ছে। এইরকম করে তুমি মাথার ভিতরে এই পড়াগুলো সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে নাও, এবং এটা ওটাই থিঙ্ক ট্যাঙ্ক করো যে এটা কি হবে। আমি বুঝতে পারছি কি, মানে তুমি একটা অংশ রিভিশন করলে দেন ওই কাজটাই করো। এই যে তোমাকে যে একটা শিডিউল করে দেওয়া আছে আজকের জন্য, কি দেওয়া আছে, কোন কোন অধ্যায়ে দেওয়া আছে? স্যার এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, রসায়নের চতুর্থ অধ্যায়, আর হচ্ছে বায়োলজি ষষ্ঠ অধ্যায়। বায়োলজি ষষ্ঠ হলে তুমি হৃৎপিণ্ডের ইয়েটা লেখা লাগবে না, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন রয়েছে তুমি লেখা দিও। আর বায়োলজি ফিজিক্সের চতুর্থ অধ্যায় হলে তুমি কর্মদক্ষতার একটি সৃজনশীল করবা যে কোনো বোর্ড থেকে। আর ওই পরন্ত বস্তুর অঙ্ক থিম ওটা করবা। আমি 16 সাল থেকে তোমার বরিশাল অথবা যশোর বোর্ডের একটা অঙ্ক যেগুলো আছে, যে ভূমি গ নম্বর আছে, ভূমি থেকে কত কত উচ্চতায় বা কত ইয়েতে গতিশক্তি বিভব শক্তির এত গুণ। আর ওর সাথে ঘ নম্বরে দেখবা লেখা আছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি 3 দ্বারা 3 ধ্রুবতা। এরকম একটা প্রশ্ন আছে, তুমি ওখান থেকে অ্যান্সার করবে। আমি বলেও দিলাম যে বরিশাল আর যশোর এই দুটোর মধ্যে তুমি পাবা ইনশাআল্লাহ। আর কেমিস্ট্রিতে তোমার হলো ইলেকট্রন বিন্যাস থেকে একটা হলো এস ব্লক ধরে করবা, একটা পি ব্লক ধরে করবা, একটা ডি ব্লক ধরে করবা। ইলেকট্রন বিন্যাস থেকে তোমার পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো অবস্থান এগুলো বের করে নিবা। আর অন্যদিকে তোমার হলো কি পরমাণুর আকার কেন্দ্রিক 4টি প্রশ্ন, আকারের ক্রম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ঋণাত্মকতা, আর কি সক্রিয়তা। এর আঙ্গিকে তুমি পড়াগুলো ইনশাআল্লাহ রেডি করো। আমি তোমাকে ওই পরীক্ষার জন্য যে ইয়েটা বললাম এগুলো তুমি আমার মনে হয় যে পরীক্ষায় তুমি লেখার জন্য আয়নীকরণ শক্তি আকারের ক্রমের সাথে সমন্বয় করে প্রশ্ন লিখো, যে কোনো একটা। ক্লিয়ার বুঝছো কি? জি স্যার। স্যার টপিক গুলো হচ্ছে মানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে আকারের ক্রম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, সক্রিয়তা, আরেকটা কি? আহ সক্রিয় 4টা আছে। একটা হলো এই আয়নীকরণ শক্তি, একটা ইলেকট্রন আসক্তি আর বিপরীত। তারপরে হলো আকারের ক্রমটা মানে ফার্স্ট লেভেল সম্পর্ক আর কি। আর ইলেকট্রন আসক্তি, ঋণাত্মকতা আর সক্রিয়তা, এই সব মিলিয়ে 4টা। জি আয়নীকরণ স্যার, শক্তি, বুঝতে পারছি। ঋণাত্মকতা, সক্রিয়তা, এগুলো আমার মনে হয় এভাবে তুমি ভাবতে থাকো। আজকে আমি থিওরিক্যাল নিয়ে কথা বললাম, নেক্সট দিনে আমি এমসিকিউ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কালকে তো আমার কথা হবে।
এমসিকিউ এর কথাটা মনে করো, এমসিকিউ এর কিছু প্রক্রিয়া আছে যেগুলো না আমি হয়তো ইনশাআল্লাহ হাতে কলমে দেখো। তো তোমার তরফ থেকে আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। কনফিউশন একটু কি কমলো মাথা থেকে? জি স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ নিশ্চিন্তে পড়াশোনা করো। আজকে আর মনে হয় আমাদের পড়া এ পর্যন্তই থাক। তোমার আর উল্লেখযোগ্য কোনো সমস্যা না থাকলে আমি আজকের মিটিং ক্লোজ করে দিচ্ছি। জি স্যার, আমার আর সমস্যা নাই। ওকে, ফাইন। তো আল্লাহর কাছে দোয়া করি তুমি সুস্থ সবল থাকো। তোমার আপু পরীক্ষা দিতে যাচ্ছে, সেও সুন্দর পরীক্ষা দিয়ে তার যে নেক বাসনা সেটি আল্লাহ পূর্ণ করতে সাহায্য করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।